আজকে আমরা পড়ব নবম শ্রেণীর প্রথম বাংলা কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। কবির নাম মুকুন্দ চক্রবর্তী। তোমাদের কবিতার নাম কলিঙ্গ দেশ শুনে তোমাদের মনে হচ্ছে এই কলিঙ্গ দেশটি কোথায়? এই কলিঙ্গ দেশটিকে প্রাচীন মানচিত্রে দেখা যেত, কিন্তু প্রাচীন সেই কলিঙ্গ দেশ এখন বর্তমানে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশের কিছুটা অংশ জুড়ে অবস্থান করছে। তোমরা কবির নামটি কিন্তু মনে রাখবে, মুকুন্দ চক্রবর্তী, কোনোভাবেই কিন্তু মুকুন্দ রাম নয়। এবার আমরা জানব কবিতার উৎস সম্পর্কে। আলোচ্য কবিতাটি কবির চণ্ডীমঙ্গল তথা অভয়ামঙ্গল কাব্য থেকে গৃহীত হয়েছে। তোমরা মনে রাখবে, চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থের অন্তর্গত। এই চণ্ডীমঙ্গল কাব্যটি আবার দুটি খণ্ডে বিভক্ত, আখেটিক খণ্ড এবং বণিক খণ্ড। আখেটিক খণ্ডে আছে কালকেতু এবং ফুল্লনার কাহিনী, এবং বণিক খণ্ডে আছে ধনপতি, খুল্লনা ও লহনার কাহিনী। আমাদের যে আলোচ্য কবিতাটি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এই কবিতাটি আখেটিক খণ্ড থেকে কিন্তু গৃহীত হয়েছে। এখানে ফুটে উঠেছে কালকেতুর জীবন কাহিনী। এই কালকেতু কে এবং তার জীবন কাহিনী আমরা জানব, এবং এর সাথেও জানব এই কলিঙ্গ দেশে কেন ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। তাই কবিতাটির পূর্বকথা আমাদের জানতে হবে, কারণ কবিতাটিতে আছে কলিঙ্গ দেশে কিভাবে অর্থাৎ ঝড় বৃষ্টি হয়েছিল, আর আমরা পূর্বকথায় জানব কলিঙ্গ দেশে কেন ঝড় বৃষ্টি হয়েছিল। এবার আমরা সেই কাহিনীটি বলবো। কালকেতু ছিল ধর্মকেতু এবং নিদয়ার পুত্র। তাহলে বুঝতে পারলে, কালকেতু ছিল ধর্মকেতু এবং নিদয়ার পুত্র, অর্থাৎ তাদের বাবা মা। স্বর্গে কালকেতু শিব ভক্ত নীলাম্বর নামেই পরিচিত, অর্থাৎ কালকেতু স্বর্গে শিব ভক্ত নীলাম্বর, তার নাম ছিল নীলাম্বর, সে শিবের উপাসনা করত। দেবী চণ্ডীর কৌশলেই নীলাম্বর কালকেতু হয়ে মর্তে জন্মায়, অর্থাৎ কালকেতু স্বর্গে ছিল নীলাম্বর নাম নিয়ে, এবং সে মর্তে আসলো কালকেতু নাম নিয়ে। কার কৌশলে? দেবী চণ্ডীর কৌশলে। আসলে নীলাম্বর অর্থাৎ সে বর্তমানে যে মর্তে কালকেতু, সে শিবের অভিশাপ পেয়েছিল, কিন্তু আবার ছিল সে শিবের ভক্ত। কালকেতু বনে বনে পশু শিকার করত, এটা আমরা জানলাম, অর্থাৎ কালকেতু ব্যাধ, তাহলে যে বনে বনে পশু শিকার করত। কালকেতুর সঙ্গে বিবাহ হয় ফুল্লরার। তাহলে আমরা এটা জানতে পারলাম, কালকেতুর সঙ্গে ফুল্লরার বিবাহ হয়। তারা খুব দরিদ্রের সাথে জীবন নির্বাহ করত, অর্থাৎ কালকেতু এবং ফুল্লরা। তারা কিভাবে তাদের জীবন নির্বাহ করত? কালকেতু যে পশুগুলি বনে শিকার করত, তার স্ত্রী ফুল্লরা সেই মৃত পশুদের মাংস, চামড়া হাটে বিক্রি করত। কালকেতু পশু শিকারে এতই দক্ষ ছিল, অর্থাৎ সে বনের সব পশুকে হত্যা করতে থাকলো। তাই এই দেখে বনের সব পশুরা ভয় পেয়ে দেবী চণ্ডীর কাছে আশ্রয় চাইল, কারণ কালকেতু পশু শিকারে এতটাই দক্ষ আর এতটাই সে সুকৌশল তার, এতে সব পশুরা ভয় পেয়ে গেল। তখন তারা দেবী চণ্ডীর শরণাপন্ন হলো। এই সময় দেবী চণ্ডী আবার মর্তে নিজের পূজা প্রচলনের উদ্দেশ্যে একদিন বনের সব পশুকে লুকিয়ে রাখল। সেই দিন কালকেতু তাই আর বনে গিয়ে কোনো পশু শিকার করতে পারল না। আর সেই জায়গাটা আমরা একটু পরে আসছি। দেবী চণ্ডী মর্তে নিজের পূজার জন্য বনের সব পশুকে কেন লুকিয়ে রেখেছিল, এই অংশটি আমরা পরে এসে বলছি। যখন বনে গিয়ে কালকেতু দেখলো কোনো পশু নেই, তখন সে ভাবলো আজকে তার সারাদিন চলবে কি করে। তাই ব্যর্থ মন নিয়ে কালকেতু বাড়ির পথ ধরে ফিরে আসছিল। ঠিক তখনই
ফেরার পথে কালকেতু এক স্বর্ণ গধিকা দেখতে পেল, অর্থাৎ সোনার গধিকা। তাই নিরুপায় হয়ে কালকেতু সেই স্বর্ণ গধিকাকেই বাড়ি নিয়ে চলে আসলো। আসলে বনের মধ্যে যে স্বর্ণ গধিকাকে কালকেতু দেখেছিল সে আসলে ছদ্মবেশ ধারণ করেছিল দেবী চণ্ডী। অর্থাৎ সেই স্বর্ণ গধিকা আদতে কে ছিল? দেবী চণ্ডী। কালকেতু যখন সেই স্বর্ণ গধিকাকে বাড়ি নিয়ে আসলো, আসলে তো সে দেবী চণ্ডী ছিল, তখন সে বাড়ি ফিরে এসে 16 বছরের এক মেয়ের মূর্তি ধারণ করলো সেই স্বর্ণ গধিকা। দেবীর এই মূর্তি দেখে তার বাড়িতে ছিল কালকেতুর স্ত্রী ফুল্লরা, সে ভয় পেয়ে যায়। তখন সেই 16 বছরের মেয়ের মূর্তি ধারণকারী ছদ্মবেশী রূপী, অর্থাৎ সেই দেবী চণ্ডী যে ছদ্মবেশ ধারণ করেছিল স্বর্ণ গধিকা রূপ নিয়ে, সে ফুল্লরাকে বলল সে তাদের জীবনের দারিদ্রতা দূর করবে। অর্থাৎ কালকেতু এবং ফুল্লরা যে কঠিন এবং দরিদ্রতার সঙ্গে জীবনযাপন করছে, দেবী চণ্ডী তা মুছে দেবেন বা তার পথ উপায় বলে দেবেন। কিন্তু ফুল্লরা মনে মনে ভাবল এই 16 বছরের মেয়েটি তার সতীন হতে চাইছে। এই খবর ফুল্লরা নিজের স্বামী এবার কালকেতুকে জানালো যে এরকম তুমি যে স্বর্ণ গধিকাকে ধরে নিয়ে এসেছো সে এক মেয়ের মূর্তি ধারণ করেছে, অর্থাৎ এই আমার সতীন হতে চাইছে। তখন কালকেতু এই কথা শুনে, অর্থাৎ ফুল্লরার এই কথা শুনে তীর দিয়ে সেই মেয়েটিকে মেরে ফেলতে চায়। এবার দেবী চণ্ডী নিজের দেবী রূপ ধারণ করলো, কারণ স্বর্ণ গধিকা রূপ নিয়ে যখন এসেছিল, অর্থাৎ কালকেতু যখন তাকে বন থেকে বাড়ি নিয়ে এসেছিল, প্রথমে সে 16 বছরের একটা মেয়ের মূর্তি ধারণ করেছিল এবং অবশেষে যখন ফুল্লরা তাকে বিশ্বাস করতে চাইছিল না, তখন এবার নিজের দেবী রূপ ধারণ করলো দেবী চণ্ডী এবং অবশেষে নিজের পরিচয় দিতে আরো বিভিন্ন রূপ কালকেতু আর ফুল্লরাকে দেবী চণ্ডী দেখালো। এইবার দেবী চণ্ডী মর্তে নিজের পূজা প্রচলনের জন্য 7 ঘড়া ধন দান করলো কালকেতুকে। অর্থাৎ কালকেতু এবং ফুল্লরা খুব দরিদ্রের সঙ্গে জীবনযাপন করছিল, তাই তাদের 7 ঘড়া ধন দান করলো দেবী চণ্ডী এবং বলল যে মর্তে দেবী চণ্ডীর পুজো প্রচলন করতে হবে। দেবী চণ্ডীর আশীর্বাদেই কালকেতু বন কেটে এবার গুজরাট নগরী স্থাপন করলো। অর্থাৎ গুজরাট নগরী রাজা হলো কালকেতু। কিভাবে হলো তোমরা জানতে পারলে। সমস্ত বন কেটে ফেলা হলো এবং সেই বন কেটে দেবী চণ্ডী যে 7 ঘড়া ধন দান করেছিল কালকেতুকে, তা দিয়ে এক বিরাট নগরী বানালো কালকেতু। কিন্তু গুজরাট নগরী তো এবার সৃষ্টি হয়ে গেল। কালকেতু সেই নগর, অর্থাৎ সেই গুজরাট নগরের রাজাও হয়ে গেল। কিন্তু এত বড় গুজরাট নগরীতে প্রজার খুব অভাব ছিল। তাই কালকেতু এবার অবশেষে গেল আবার মা চণ্ডীর কাছে, কারণ মা চণ্ডী বলেছিল মর্তে তার পুজোর প্রচলন করতে হবে। কিভাবে করবে, এবং তাই সে প্রথম গুজরাট নগরী স্থাপন করলো এবং নগরী স্থাপন হলেও প্রজা ছিল না, তাই সে আবার দেবী চণ্ডীকে ডাকলো। তখন দেবী চণ্ডী তার পার্শ্ববর্তী নগর কলিঙ্গ দেশে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু করতে বলল মা গঙ্গাকে। অর্থাৎ দেবী চণ্ডী মা গঙ্গাকে বলল তুমি কলিঙ্গ দেশে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু করো। কিন্তু গঙ্গা দেবী তো রাজি হলেন না। তাই রাজি না হওয়ায় দেবী চণ্ডী সমুদ্র আর ইন্দ্রের সাহায্যে মেঘ আর বজ্র দ্বারা কলিঙ্গ দেশের সব লণ্ডভণ্ড করে দিল। তাহলে বুঝতে পারলে কেন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। দেবী চণ্ডীর আদেশেই হয়েছিল। তাহলে বন্যা বিধ্বস্ত ও দুর্যোগ থেকে বাঁচতে তারা, অর্থাৎ কলিঙ্গ দেশের প্রজারা কলিঙ্গ দেশ ত্যাগ করে তারা সবাই এবার গুজরাট নগরীতে এসে পৌঁছলো। তাহলে তোমরা বুঝতে পারলে কেন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। এইবার আমরা আমাদের পাঠ্য অংশটি পড়া শুরু করব। এইবার আমরা পড়ব কলিঙ্গ দেশে কিভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার,
দেখো এই বাক্য দুটি দুবার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কলিঙ্গ দেশের সমগ্র আকাশে মেঘ জমা হয়েছে এবং সারা আকাশ অন্ধকারে ঢেকে গেছে। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, অর্থাৎ কবি মুকুন্দ চক্রবর্তী এখানে ঘন কালো মেঘের তুলনা বোঝাতে এই লাইনটিকে ব্যবহার করেছে। অর্থাৎ আকাশ জুড়ে অন্ধকার এতটাই বেশি যা কলিঙ্গবাসীর চোখের আলো কেড়ে নিয়েছে। কলিঙ্গবাসীরা নিজেদের চেহারা পর্যন্ত দেখতে পাচ্ছে না। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান অর্থাৎ উত্তর পূর্ব কোণে উড়ে আসা মেঘে ঘন ঘন সঘনে, সঘনে শব্দের অর্থ ঘন ঘন, চিকুর, চিকুর মানে বিদ্যুৎ, বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, অর্থাৎ উত্তরের প্রবল বাতাসে মেঘ ভয়ঙ্কর অর্থাৎ দূর দূরভাবে গর্জন করছে। নিমিষেকে মুহূর্তের মধ্যেই জোরে মেঘ গগনমণ্ডল, অর্থাৎ মুহূর্তেই সমগ্র আকাশ জুড়ে মেঘ সঞ্চিত হয়েছে বা জমা হয়েছে। চারি মেঘে বরিশে মুষলধারে জল। এই চারি মেঘে, চারটে মেঘের আমরা নাম এখানে পড়ব। পুরাণ মতে ব্রহ্মার ঔরসে চার মেঘের সৃষ্টি হয়েছে। আমি নামগুলো পাশে লিখেছি। তারা হলো সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। এই চারটি মেঘ থেকে মুষলধারে, এই যে বলেছে মুষলধারে জল বর্ষণ হচ্ছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, অর্থাৎ কলিঙ্গ দেশে উড়ে আসা যে মেঘ, সেই মেঘ উচ্চস্বরে বা ভয়ঙ্করভাবে নাদ মানে গর্জন করছে। প্রলয় গনিয়া প্রজা, আমরা এখানে পড়েছিলাম কলিঙ্গের প্রজারা ভয় পেয়ে গিয়েছিল, তারা সবাই গুজরাট নগরীতে পৌঁছচ্ছিল, কারণ গুজরাট নগরীতে প্রজা ছিল না। এগুলো আমরা সব আগের পূর্বকথায় জেনেছি। তাই প্রলয় গনিয়া প্রজা, ধ্বংসের কথা গণনা করে কলিঙ্গ দেশের প্রজারা ভাবয়ে বিষাদ, অর্থাৎ তাদের এখন খুব মন খারাপ সেই ভাবনা ভেবে। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, অর্থাৎ হুড় হুড় এবং দূর দূর শব্দে ঘনীভূত হয়ে ঝড় বয়ে চলেছে সমগ্র কলিঙ্গের আকাশ বাতাস জুড়ে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়, অর্থাৎ ঝড়ের ভয়ঙ্করতা দেখে নিজেদের বিপদ বুঝতে পেরে বা দুর্বিপাকে ভবন অর্থাৎ নিজ বাসগৃহ ছেড়ে ছেড়ে প্রজারা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। ধুলে অর্থাৎ ধুলোতে আচ্ছাদিত বা ঢেকে গেল যে ছিল হরিত। হরিত শব্দের অর্থ সবুজ, অর্থাৎ ধুলোতে সব সবুজ শস্যের মাঠ সব ঢেকে গেল। উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত, শস্য বা ফসল উল্টে পড়ে যেতে দেখে বা নষ্ট হতে দেখে প্রজারা চমকে উঠল। এই কবিতার সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন এটি, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। আমরা চার মেঘের কথা আমরা আগের পৃষ্ঠায় পড়ে এসেছি। আর এখানে আমরা জানব পুরাণ মতে এই পৃথিবীকে জল দেয় অষ্টগজরাজ, অর্থাৎ 8টি হাতি আকাশের 8 দিকে দাঁড়িয়ে পৃথিবীকে রক্ষা করছে। এই অষ্টগজরাজ অর্থাৎ এই 8টি হাতি 4 মেঘের সাহায্যে, আমরা মেঘের নামগুলো পড়েছিলাম সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। এই 8টি হাতি 4 মেঘের দ্বারা কলিঙ্গ দেশে বৃষ্টি দিচ্ছে। এবার আমরা পড়ব 8টি হাতির নাম। ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদণ্ড, সার্বভৌম এবং সুপ্রতীক। সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ। কবি এই লাইনটির দ্বারা
কলিঙ্গের আকাশ থেকে ঘন ঘন বিদ্যুৎ পড়ার তুলনা করেছে। ব্যঙ্গ তর্কাবাজ, ব্যঙ্গ শব্দের অর্থ ব্যাং। ব্যাং যেমন নির্দিষ্ট স্থানে স্থির না থেকে মুহূর্তেই আরেকটি লাফ দেয়, ঠিক তেমনি কলিঙ্গের আকাশে ঘন ঘন অর্থাৎ প্রতি মুহূর্তেই বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। কড়িকর সমান বরিশে জলধারা, অর্থাৎ বৃষ্টির বেগ দেখে মনে হচ্ছে কড়িকর অর্থাৎ হাতি তার সুর দ্বারা অনবরত জল বর্ষণ করছে। জলে মহি একাকার পথ হইল হারা, অর্থাৎ মহি শব্দের অর্থ পৃথিবী। প্রচণ্ড বৃষ্টিতে চারিদিক জলে থই থই করছে এবং পথ হইল হারা, অর্থাৎ নির্দিষ্ট পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, অর্থাৎ চারদিক থেকে বারংবার মেঘের গর্জন শোনা যাচ্ছে। কারো কথা শুনিতে না পায় কোনো জন, অর্থাৎ মেঘের গর্জন এতটাই ভয়ঙ্কর কলিঙ্গ দেশের মানুষ কেউ কারো কথা আর শুনতে পারছে না। তাই কবি লিখেছেন কারো কথা শুনিতে না পায়, অর্থাৎ মেঘের গর্জনের জন্য কেউ নিজেদের কথাই শুনতে পাচ্ছে না বা অন্যের কথা কোনো ব্যক্তি। পরিচ্ছন্ন নাহি, অর্থাৎ পরিষ্কার নয় সন্ধ্যা দিবস রজনী, অর্থাৎ মেঘ ও বৃষ্টির ভয়ঙ্করতা দেখে সন্ধ্যা, দিন এবং রাতের আলাদা পার্থক্যই বোঝা যাচ্ছে না। কলিঙ্গে সোঙরে, সোঙরে শব্দের অর্থ স্মরণ করে বা মনে করে সকল লোক যে জৈমিনী। কলিঙ্গের সকল মানুষ তাই স্মরণ করছে জৈমিনীকে। এবার আমরা জানব জৈমিনী কে। জৈমিনী হচ্ছেন বেদব্যাসের শিষ্য। শাস্ত্রে কথিত আছে এই ঋষি জৈমিনীর নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যায়। তাই কলিঙ্গের বাসীরা বা কলিঙ্গের মানুষজন ঋষি জৈমিনীকে মনে মনে স্মরণ করছে। হুর হুর দূর দূর শুনি ঝনঝন, অর্থাৎ মেঘ ও বৃষ্টির আওয়াজ কলিঙ্গের আকাশ বাতাস জুড়ে ধ্বনিত হচ্ছে। হুর হুর দূর দূর ঝনঝন, তিনটেই শব্দদ্বৈত এখানে। এই ধ্বন্যাত্মক শব্দগুলি দ্বারা কলিঙ্গের আকাশে বা কলিঙ্গের আকাশ বাতাসে ধ্বংসাত্মক রূপের বর্ণনা করেছেন কবি। না পায় দেখিতে কেহ রবির কিরণ, অর্থাৎ কলিঙ্গের আকাশ জুড়ে মেঘ আর বৃষ্টির সঞ্চারণে সূর্যের আলো, রবি অর্থে সূর্য, সূর্যের আলো কেউ তাই আর দেখতে পাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, অর্থাৎ গর্ত ছেড়ে সাপ ভেসে উঠেছে জলের মধ্যে বুলে, বুলে শব্দের অর্থ ঘুরে বেড়াচ্ছে। কারণ কেন? কারণ কলিঙ্গ এখন জলে পরিপূর্ণ, সব গর্তের মধ্যে জল ঢুকে গেছে, তাই সাপ আশ্রয় হারিয়ে গর্ত ছেড়ে বেরিয়ে এসেছে। নাহি জানে জলস্থল কলিঙ্গ মণ্ডলে, অর্থাৎ জলস্থল অর্থাৎ কলিঙ্গের রাস্তায় কোনটা জল কোনটা স্থল, অর্থাৎ কলিঙ্গ দেশের জল আর স্থলের সব চিহ্ন মুছে গেছে। কেন? সেখানে ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত হচ্ছে। নিরবধি, অর্থাৎ না থেমে 7 দিন বৃষ্টি নিরন্তর, একটুও না থেমে টানা 7 দিন কলিঙ্গের আকাশ থেকে বৃষ্টি হয়েই চলেছে। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, অর্থাৎ শস্য ফসল জলের জন্য সব নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি কলিঙ্গের ঘর বাড়ির অনেক ক্ষতি হয়েছে, কারণ সেখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এবার কিভাবে শস্য নষ্ট হচ্ছে তার তুলনা করতে কবি বলেছেন, মেঝাতে পড়য়ে শিল
বিদারিয়া চাল, অর্থাৎ ঘরের মেঝেতে শিল আছড়ে পড়ছে। কিভাবে? ঘরের চালকে বিদীর্ণ করে বা ঘরের চাল ফুটো করে ঘরের মেঝেতে এখন বড় বড় শিল এসে পড়ছে। তাহলে তোমরা বুঝতেই পারছো বৃষ্টির বেগ সেখানে কতটা জোরালো। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। কবি এই লাইনটিকে শিল পড়ার ঘটনাকে ভাদ্র মাসে পড়ে থাকা তালের সঙ্গে তুলনা করেছেন। কারণ ভাদ্র মাসে গাছে তাল পেকে অবশেষে মাটিতেই পড়ে যায়। ঠিক সেভাবেই ভয়ঙ্কর বৃষ্টিতে বড় আকারের সেই শিলগুলো ঘরের চাল ভেদ করে মেঝেতে আছড়ে পড়ছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, অর্থাৎ টানা 7 দিন এবার নিরন্তর বৃষ্টি হওয়ার পরে এইবার চণ্ডীর আদেশ পেল বীর হনুমান। কেন? কলিঙ্গের আর যা অবশিষ্ট আছে তা এবার ধ্বংস করবে পবন পুত্র হনুমান। তাই তিনি এবার দেবী চণ্ডী পবন পুত্রকে আদেশ দিল। কি আদেশ দিল আমরা পড়ব এবার। মঠ অট্টালিকা ভাঙি করে খান খান, অর্থাৎ দেবী চণ্ডীর আদেশে বীর হনুমান মঠ, বড় বাড়ি বা অট্টালিকা সব ভেঙে খান খান অর্থাৎ টুকরো টুকরো করে ফেলল। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, অর্থাৎ কলিঙ্গের চারপাশ যখন জলে পরিপূর্ণ হয়ে গেছে, চতুর্দিক অর্থাৎ কলিঙ্গের চারপাশ থেকে বয়ে আসছে পর্বতের মতো উচ্চতা সম বিশাল বড় ঢেউ। উঠে পড়ে ঘরগুলো করে দলমল। সেই পর্বতের মতো উচ্চতার ঢেউয়ের ধাক্কায় কলিঙ্গের অবশিষ্ট যেসব বাড়িঘরগুলো ছিল সব দলমল অর্থাৎ দুমড়ে মুচড়ে গেল। মঠ অট্টালিকার পর এবার কলিঙ্গের সব বাড়িঘরও ধ্বংস হয়ে গেল আমরা জানতে পারলাম। কারণ দেবী চণ্ডী এবার পবন পুত্র হনুমানকে আদেশ দিয়েছেন। এবার পবন পুত্র হনুমানের পর দেবী চণ্ডী আদেশ দিল নদ নদীকে। এবার দেবী চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ। তাই নদ নদীগুলি কলিঙ্গ নগরে উত্তাল হয়ে প্রবেশ করে যা ছিল এবার সব ভাসিয়ে নিয়ে চলে গেল। অর্থাৎ কলিঙ্গে আর কিছুই পড়ে থাকলো না, পুরো নিশ্চিহ্ন হয়ে গেল। তাহলে আমরা পূর্ব কথা জেনেছিলাম এই কলিঙ্গে কেন ঝড় বৃষ্টি হয়েছিল। কারণ দেবী চণ্ডী মর্তে নিজের পুজোর প্রচলন করতে চেয়েছিল এবং কালকেতুকে 7 ঘড়া ধন দান করেছিল। কালকেতু গুজরাট নগরী স্থাপন করেছিল, কিন্তু গুজরাট নগরী স্থাপন হলেও সেখানে প্রজা ছিল না। তাই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি শুরু করে সেই কলিঙ্গের প্রজাগুলোকে গুজরাট নগরীতে নিয়ে যাওয়ার জন্য দেবী চণ্ডী ছলনা করল। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। কবি কঙ্কন অর্থাৎ এই মুকুন্দ চক্রবর্তী কবি কঙ্কন উপাধিতে ভূষিত হয়েছে। তাই কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী তার এই অম্বিকা মঙ্গল গানে বা কাব্যে এই ধ্বংস কাহিনী গানের আকারে বর্ণনা করেছেন। অর্থাৎ আমরা প্রথম পূর্বকথায় জানতে পারলাম কলিঙ্গ দেশে কেন ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, আর আমরা পাঠ্য কবিতায় জানতে পারলাম কলিঙ্গ দেশে কিভাবে ঝড় বৃষ্টি হলো এবং তার ধ্বংসাত্মক রূপ। টানা 7 দিন সেই ভয়ঙ্কর বৃষ্টিতে কলিঙ্গ পুরো নিশ্চিহ্ন হয়ে গেল। আর কলিঙ্গের প্রজারা সব কোথায় আশ্রয় নিল? কালকেতুর তৈরি গুজরাট নগরীতে। এইখানে আমাদের শেষ হয়ে গেল 9ম শ্রেণীর প্রথম কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। কবিতাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লাগে একটু লাইক করবে, বন্ধুদের বেশি করে শেয়ার করবে।